নমস্কার সবাইকে। আজকে দিনে দেখবেন সবকটা দেশই পড়ে রয়েছে মিসাইলসের ওপরে, এয়ারক্রাফটসের ওপরে, অ্যাডভান্স ড্রোনের ওপরে, ডিফেন্স সিস্টেমের ওপরে। কিন্তু লক্ষ্য করবেন এই সব কিছুই কিন্তু নির্ভর করে ন্যাভিগেশনের ওপরে, জিপিএস এর ওপরে। আর জিপিএসটা কোথা থেকে আসে? স্যাটেলাইট থেকে। মানে কোনো মিসাইল বলুন বা এয়ারক্রাফট বা অ্যাডভান্স কোনো ড্রোন বা ডিফেন্স সিস্টেম, সবকটাই স্যাটেলাইটের ওপরে নির্ভর করে। স্যাটেলাইট অকেজো মানে এই ডিফেন্স সিস্টেমগুলোও অকেজো। চীন শুনেছেন অ্যান্টি স্যাটেলাইট টেকনোলজির ওপরে কাজ করছে, ইউএসও তাই, রাশিয়াও তাই, ভারতও নিজেও অ্যান্টি স্যাটেলাইট টেকনোলজি ডেভেলপ করে ফেলেছে। সো বুঝতেই পারছেন এই দেশগুলোকে মিলিয়ে নেক্সট বড় কোনো লড়াইয়ে প্রথম স্টেপটাই কিন্তু হতে পারে স্পেস। স্পেসে যদি সবার প্রথমে স্যাটেলাইটগুলোকেই ডিস্ট্রয় করে দেওয়া হয়, তাহলে কিভাবে কাজ করবে একটা মিসাইল, একটা অ্যাডভান্স ড্রোন, একটা এয়ারক্রাফট বা যে কোনো একটা ডিফেন্স সিস্টেম? আর এই জিনিসটাকেই ভারত অলরেডি রিয়ালাইজ করে ফেলেছে। আমাদের ভারত সিক্রেটলি কাজ করছে প্রজেক্ট ভেদার ওপরে। ভেদা মানে ভেহিকল ফর ডিফেন্স অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি আপনি জানবেন হয়তো ভারতের ইসরো স্যাটেলাইটগুলোকে লঞ্চ করে, মিলিটারি স্যাটেলাইটগুলোকেও। কিন্তু ইসরোর ক্ষেত্রে ইস্যুটা হলো ইসরো লঞ্চ করে কিছু পার্টিকুলার লোকেশন থেকে। অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা, উড়িষ্যার আব্দুল কালাম আইল্যান্ড, এরকম আরও কিছু স্পেসিফিক লোকেশন থেকে। তার উপর আবার ইসরোকে নির্ভর করতে হয় ওয়েদারের ওপরে। লঞ্চ করার আগেই সবকটা দেশ ভালো মতন করে ইনফরমেশন পেয়ে যায়। মিলিটারি স্যাটেলাইট লঞ্চ করার আগে ভারতের আর্মিকে আগে থেকে ইসরোর সাথে কমিউনিকেট করতে হয়, যে তারপরে একটা ডেট ফিক্স হয়, দেন তারপরে গিয়ে লঞ্চ হয়। মানে ইসরোর পক্ষে কোনোভাবেই সম্ভব না র্যাপিডলি পরপর করে মিলিটারি স্যাটেলাইট লঞ্চ করা। আর এইখানেই আসছে আসল ইকুয়েশন। মানে ধরেন চীন বলুন বা অন্য কোনো দেশ, সবার প্রথমে লড়াই শুরু হওয়ার আগেই ভারতের স্যাটেলাইটগুলোকে ডিস্ট্রয় করে দিল। সেক্ষেত্রে ভারতের যত অফেন্স সিস্টেম আছে বা যত ডিফেন্স সিস্টেম, সবকিছুই হয়ে যাবে পুরোপুরি অকেজো। নির্ভর করতে হবে শুধু ভারতের আর্মির ওপরে। সেই সময় ভারতের ডিস্ট্রয় হয়ে যাওয়া স্যাটেলাইটগুলোকে দ্রুত রিপ্লেস না করতে পারলেই, না লড়াই করেই যুদ্ধ শেষ। ভারতের তখন সেখানে হার মানতে হবে। আর ঠিক সেই কারণেই ভারতের ডিআরডিও আর ইসরো মিলে নতুন একটা লঞ্চ ভেহিকল ডেভেলপ করছে, র্যাপিডলি যাতে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ভারত নতুন মিলিটারি স্যাটেলাইট লঞ্চ করে ডিস্ট্রয় হয়ে যাওয়া স্যাটেলাইটগুলোকে দ্রুত রিপ্লেস করে দিতে পারে। রিপ্লেস হয়ে গেলেই স্যাটেলাইট অ্যাক্টিভ মানে অফেন্স আর ডিফেন্স সিস্টেমও অ্যাক্টিভ। মানে মিসাইল বলুন বা এয়ারক্রাফট বা যে কোনো অ্যাডভান্স ড্রোন বা যে কোনো ডিফেন্স সিস্টেম, সবকটাই আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। ভারতের কাছে জানেন অলরেডি K4 সাবমেরিন বেসড ব্যালিস্টিক মিসাইল আছে, যেটাকে মডিফাই করেই ডিআরডিও নতুন লঞ্চ ভেহিকলটাকে ডেভেলপ করছে। মানে ইসরোকে আর নতুন করে কোনো রকেট তৈরি করতে হচ্ছে না। রকেট বলুন বা কোনো ব্যালিস্টিক মিসাইল, সবকটাতেই জানেন মোটামুটি 2 বা 3টে করে স্টেজ থাকে। রকেটের ক্ষেত্রে জানেন ফাইনাল স্টেজে থাকে একটা স্যাটেলাইট, সেখানে মিসাইলের ক্ষেত্রে থাকে একটা ওয়ারহেড। K4 ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রেও সেম। সো K4 ব্যালিস্টিক মিসাইলের সামনের ওয়ারহেডটাকে রিপ্লেস করে দিয়ে একটা মিলিটারি স্যাটেলাইট। K4 এর রেঞ্জ হলো 3500 কিমি, পেলোড ক্যাপাসিটি হলো 2000 কেজি। মানে ম্যাক্সিমাম 2000 কেজি মতন কোনো স্যাটেলাইটকে K4 মিসাইল স্পেসে লঞ্চ করে দিতে পারবে। সেই স্টেজটায় থাকবে আরও বেশ খানিকটা ফিউল, ফলে লোয়ার আর্থ অরবিটে স্যাটেলাইটটা ইজিলি প্লেস হয়ে যাবে। পেলোডটা বেশ খানিকটা কম ওয়েটের হলে স্যাটেলাইটটাকে আরও উঁচু কোনো অল্টিটিউডও প্লেস করা যাবে। 600 কিমি মানে সান সিনক্রোনাস অরবিট যেটাকে বলে, যেখানে প্লেস করলে স্যাটেলাইটটা প্রতিদিন একই সময় একই জায়গা থেকেই পাস করবে। ডিফেন্স ন্যাভিগেশনের ক্ষেত্রে যেটা সব থেকে অ্যাকচুয়ালি বেশি লাভদায়ক হয়। K4 বেস নতুন ডেভেলপ করা লঞ্চ ভেহিকলটাকে একটা ক্যানিস্টারে করে যেখানে খুশি মুভ করা যাবে। মানে প্ল্যাটফর্মটা হবে মুভেবল, ফলে ভারতের মধ্যে যেখান থেকে খুশি স্যাটেলাইটগুলোকে লঞ্চ করা যাবে। এমনভাবে ডেভেলপ করা হচ্ছে যাতে ওয়েদার যেমনই হোক না কেন স্যাটেলাইটটাকে তাও যাতে লঞ্চ করা যেতে পারে। কোনো উঁচু হিলি এরিয়া হোক বা কোনো রোড বা ডেজার্ট বা কোস্টাল এরিয়া, যে কোনো জায়গা থেকেই যাতে লঞ্চ করা যেতে পারে। জিপিএস জ্যামিং বা জিপিএস স্পুফিং এর ব্যাপারে যে রিসেন্ট সময় শুনছেন, সেগুলো সেরকমভাবে কোনো এফেক্ট ফেলবে না। মানে যতই জিপিএস জ্যামিং এর চেষ্টা করা হোক না কেন, ভারত ঠিক নিজের মতন করেই লঞ্চ করতে পারবে। সে গুজরাট বলুন বা মহারাষ্ট্র বা রাজস্থান বা অন্ধ্রপ্রদেশ বা ওড়িশা বা নর্থ ইস্টের স্টেট, যে কোনো জায়গা থেকেই ইচ্ছে মতন করে পরপর লঞ্চ করা যাবে। হতেও পারে সাবমেরিন থেকেই হয়তো লঞ্চ করা হলো। সুবিধাটার ফলে হবে ভারতের মিলিটারিকে ইসরোর ওপরে আর নির্ভর করতে হবে না।
নিজেদের মতন করেই ইচ্ছে মতন করে মিলিটারি স্যাটেলাইট লঞ্চ করতে পারবে। মানে ওয়ার্ল্ড সিচুয়েশনে সবার প্রথমে ভারতের স্যাটেলাইটগুলোর ওপরেই যদি অ্যাটাক হয়, তাহলে ভারত ইজিলি সেই স্যাটেলাইটগুলোকে দ্রুত রিপ্লেস করে নিতে পারবে। অফেন্স আর ডিফেন্সটা কোনোভাবে আটকে থাকবে না। ভারতের মিলিটারি স্যাটেলাইটগুলোকে প্রথমে ডিস্ট্রয় করে দেওয়া সত্ত্বেও নতুন স্যাটেলাইটগুলো দ্রুত সেই জায়গাটা নিয়ে নেওয়ার ফলে এয়ারফোর্স বলুন বা নেভি তবুও অ্যাক্টিভ থাকবে। মানে বুঝতেই পারছেন বাকি ওয়ার্ল্ড এখন কোন জিনিসগুলো নিয়ে ভাবছে আর ভারত কোন জিনিসগুলো নিয়ে ভাবা অলরেডি শুরু করে দিয়েছে। 2026-এই প্রথমের দিকে এই নতুন লঞ্চ ভেহিকলটার টেস্ট হবে। এই সবকিছু ঠিকঠাক এগোলেই দ্রুত প্রোডাকশনের মাধ্যমে পরপর বিভিন্ন জায়গায় ডেপ্লয়মেন্ট।